তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি থেকে শুরু করব। সংখ্যা পদ্ধতি প্রধানত দুই ধরনের, পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি একটি প্রাচীন পদ্ধতি, বর্তমানে এই পদ্ধতির ব্যবহার দেখা যায় না বললেই চলে। এজন্য এই পদ্ধতি সম্পর্কে আমরা আলোচনা করব না, আমরা আলোচনা করব পজিশনাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে। তো পজিশনাল সংখ্যা পদ্ধতিতে একটি সংখ্যাকে প্রকাশ করার জন্য, একটি সংখ্যার মান বের করার জন্য তিনটি ডেটার প্রয়োজন হয়। কি কি? সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান, সংখ্যা পদ্ধতির বেস বা ভিত, সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কগুলোর অবস্থান বা স্থানীয় মান। তো এই সংখ্যা পদ্ধতির বেস বা ভিতের উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি বিভিন্ন ধরনের হতে পারে, যেমন দশমিক, বাইনারি, অক্টাল আর হচ্ছে হেক্সাডেসিমেল। ওকে, তাহলে আমরা দেখো আগেই বলেছি যে সংখ্যা পদ্ধতির বেস বা ভিতের উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি বিভিন্ন ধরনের হতে পারে, দশমিক, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল। তাহলে এই প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির বেস বা ভিত হচ্ছে আলাদা আলাদা। দশমিকের বেজ হচ্ছে 10, বাইনারির বেজ 2, অক্টালের বেজ 8, হেক্সাডেসিমেলের বেজ 16। তো কেন এই ধরনের বেজের তারতম্য সেটা আমরা এবারে দেখব। তাহলে দেখো দশমিক, বাইনারি, অক্টাল আর হচ্ছে হেক্সাডেসিমাল। আমি শুধুমাত্র হেক্সা লিখলাম সিম্পলিসিটি মেনটেন করার জন্য, টোটালটা লিখলাম না। তাহলে দশমিক হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে যে ধরনের সংখ্যা ব্যবহার করি আমরা সেগুলো, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এভাবে। তাহলে আমরা লিখি দশমিকটা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। এবার দেখো 0 থেকে 9 পর্যন্ত এই 10টা সংখ্যা ব্যবহার করে কিন্তু আমরা দশমিক সংখ্যাকে প্রকাশ করতে পারি। দেখো 10-এ কি আছে? 1 আর 0, এই 1 আর 0 ব্যবহার করে লিখেছি আমরা। এরপরে 11 এই 1 ব্যবহার করে লিখেছি। 12 1 আর 2 ব্যবহার করে, 13 1 আর 3 ব্যবহার করে। এভাবে তুমি দশমিকের যত সংখ্যা আছে সবগুলোকেই 0 থেকে 9 পর্যন্ত এই 10টা সংখ্যা ব্যবহার করে প্রকাশ করতে পারবে। এবারে আসো অক্টালে। অক্টাল সংখ্যা পদ্ধতি কোন ধরনের? অক্টাল সংখ্যা পদ্ধতি হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 8। তাহলে হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এ পর্যন্ত ঠিক আছে। 7-এর পর হবে 10, 10-এর পর হচ্ছে 11, এরপরে 12, 13, 14, 15, 16, 17। এবারে কি হবে? 18 অবশ্যই হবে না, হবে 20। তাহলে দেখো 0 থেকে 7 পর্যন্ত এই 8টা সংখ্যা ব্যবহার করে আমরা অক্টাল সংখ্যাকে প্রকাশ করতে পারি। এজন্য অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 8। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে 7-এর পরে কিন্তু 10। তোমাকে যদি প্রশ্ন, অক্টাল সংখ্যা পদ্ধতিতে 8 আর 9 মিসিং। এরপরে দেখো হেক্সাডেসিমেল, হেক্সার বেজ হচ্ছে 16। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এরপরে হচ্ছে এ, বি, সি, ডি, ই, এফ, দেন হচ্ছে 10। ঠিক আছে? তাহলে দেখো তোমাকে যদি বলা হয় যে 578, এইটা কোন ধরনের সংখ্যা? তাহলে এটা কোন ধরনের সংখ্যা হবে? 5, 7, 8 দশমিকে তো অবশ্যই আছে, 5 আছে, 7 আছে, 8 আছে, তাহলে এটা দশমিক সংখ্যা পদ্ধতির সংখ্যা। হেক্সায় 5 আছে, 7 আছে, 8 আছে, তাহলে হেক্সাও হবে। কিন্তু অক্টালে কি রয়েছে? অক্টালে 7 আছে, 5 আছে, কিন্তু 8 কি আছে অক্টালে? না। তাহলে এটা হবে দশমিক এবং হেক্সাডেসিমেল সংখ্যা। ও এখানে তো বেজ আমি 10 লিখেই ফেলেছিলাম, সরি। এটা কোন ধরনের সংখ্যা? এটা হবে একাধারে দশমিক সংখ্যা এবং হেক্সাডেসিমেল সংখ্যা। তো দশমিককে কিন্তু শুধুমাত্র ডেসিমেলও বলা হয়। ঠিক আছে? এবারে দেখো বাইনারির বেস কত? 2। তাহলে বাইনারির বেস 2 মানে হচ্ছে বাইনারিতে শুধুমাত্র 2টা সংখ্যা থাকতে পারবে, সেটা হচ্ছে 0 আর 1। 0 আর 1, এই 0 আর 1-এর উপর ভিত্তি করে বাইনারি সংখ্যা। তো দেখো বাইনারি সংখ্যা কি আছে? প্রথমে হবে 0, তারপরে কি 1। এরপরে কোন সংখ্যা আছে যেটা শুধুমাত্র 0 আর 1 দ্বারা? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9,
10 10 আছে যেটা শুধুমাত্র 1 আর 0 দ্বারা গঠিত। 10-এর পর কত আছে? 11, 11-তে শুধুমাত্র 1 আছে, তারপরে 12, 13, 14, 15 এভাবে করতে করতে 100 পর্যন্ত যাবে। 100-র মধ্যে আর কোনো সংখ্যা নেই যেটা 0 আর 1 দিয়ে। এরপরে কত হবে? 101, এরপরে 110, এরপরে 111, এরপরে হচ্ছে 1000, এরপরে 1001, 1010, 1011, 1100, 1101, 1110, 1111, এরপরে হচ্ছে 10,000। ঠিক আছে, তাহলে দেখো এই সংখ্যা, এই মানগুলো কিন্তু আমাদের অঙ্ক করার ক্ষেত্রে প্রয়োজন হবে যখন আমরা দশমিক থেকে অক্টালে যাব, অক্টাল থেকে বাইনারিতে আসবে, এভাবে যখন রূপান্তর করবো তখন কিন্তু এই মানগুলোর প্রয়োজন হবে। তো মানগুলো মুখস্থ করার দরকার নেই, আমি দেখিয়ে দিলাম কীভাবে মানগুলো বের করতে হয়। তো একবার দুবার প্র্যাকটিস করলেই তোমরা পেরে যাবে মান কীভাবে বের করতে হয়। এবারে দেখো আমাদের এই অধ্যায়ে মোট কতগুলো সূত্র রয়েছে, আমাদের কি কি করতে হবে, কি কি জানতে হবে। তাহলে দেখো প্রথমে রয়েছে দশমিক টু বাইনারি। এখানে ডাবল অ্যারো ব্যবহার করার কারণ হচ্ছে একবার আমরা দশমিক থেকে বাইনারিতে যাব, এরপরে আবার বাইনারি থেকে দশমিকে ফিরবো। ঠিক আছে, তাহলে প্রথমে দশমিক থেকে বাইনারি একটা নিয়ম, আবার বাইনারি থেকে দশমিক উল্টো নিয়ম, অন্য একটা নিয়ম। তারপরে হচ্ছে দশমিক থেকে অক্টাল, একবার গেলাম দশমিক থেকে বাইনারি, এরপর দশমিক থেকে অক্টাল, দশমিক টু অক্টাল। এখানেও সেম নিয়ম। তো দশমিক থেকে অক্টাল, একবার আমরা দশমিক থেকে অক্টালে যাব, আবার আমরা দশমিক থেকে অক্টালে ফিরব। এরপরে হচ্ছে দশমিক টু হেক্সা, হেক্সা টু দশমিক, দশমিক টু হেক্সা, দশমিক থেকে হেক্সায় যাব, আবার হেক্সা থেকে দশমিকে ফিরব। এরপরে কি আছে? এরপরে রয়েছে দশমিকের সাথে তিনটা রূপান্তর হয়ে গেল, দশমিক টু বাইনারি, বাইনারি টু দশমিক, দশমিক টু অক্টাল, অক্টাল টু দশমিক, দশমিক টু হেক্সা, হেক্সা টু দশমিক। এবারে হবে বাইনারি টু অক্টাল, অক্টাল টু বাইনারি, বাইনারি টু হেক্সা, হেক্সা টু বাইনারি। তাহলে হবে বাইনারি টু অক্টাল, অক্টাল। তাহলে একবার বাইনারি থেকে আমরা অক্টালে যাব, তারপরে আবার অক্টাল থেকে আমরা বাইনারিতে ফিরব। এরপরে রয়েছে বাইনারি টু হেক্সা, বাইনারি টু হেক্সা, হেক্সা টু বাইনারি। তাহলে গেল বাইনারি টু অক্টাল, অক্টাল টু বাইনারি, বাইনারি টু হেক্সা, হেক্সা টু বাইনারি। এরপরে বাকি থাকলো কি? অক্টাল টু হেক্সা, অক্টাল হেক্সা টু অক্টাল। তাহলে লিখি আমরা অক্টাল টু হেক্সা অ্যান্ড হেক্সা টু অক্টাল। ঠিক আছে, তাহলে দেখো মোট কয়টা নিয়ম দাঁড়ালো? একবার যাবো, একবার ফিরবো, তাহলে 6টা, 6 দুগুণে 12টা নিয়ম। তাহলে এই 12টা নিয়ম মোটামুটি করলেই আমাদের এই অধ্যায়ে হয়ে যাবে। এছাড়া এর বাইরে আর একটা নিয়ম রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, টু কমপ্লিমেন্টস, 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক। ঠিক আছে, তাহলে এই 12টা নিয়ম আর এর সাথে রয়েছে আর একটা, এই 13টা নিয়ম করলে এই অধ্যায় হয়ে যাবে। তাহলে এবারে আমরা দেখব প্রথমে কি দেখব? প্রথমে আমরা দেখব দশমিক টু বাইনারি। ওকে, তাহলে আমরা একটা অঙ্ক নিয়ে নিই, দশমিক টু বাইনারি। দশমিক টু বাইনারি। ওকে, তাহলে দশমিক টু বাইনারি কী হবে? যে কোনো একটা সংখ্যা নিয়ে নিই, দশমিক সংখ্যা মনে করো 99.375 রয়েছে দশমিকে, যেতে হবে বাইনারিতে। তো একটা জিনিস খেয়াল করো, তোমাকে কখনোই বলে দিবে না যে কোন সংখ্যায় রয়েছে, তোমাকে বেস দেখে চিনতে হবে সংখ্যাটা কোন সংখ্যা। তো এখানে বেস 10 আছে, মানে এটা
দশমিক সংখ্যা, আর এ পাশে রয়েছে 2, বাট আমাদের যেতে হবে বাইনারিতে। তো এক্ষেত্রে দুইটি আলাদা আলাদা নিয়ম করতে হবে, যেটা হলো যখন তোমরা দশমিকের বাম পাশ করবে তখন এক নিয়ম, আর যখন তোমরা দশমিকের ডান পাশ করবে তখন অন্য নিয়ম। তাহলে আমরা প্রথমে দশমিকের বাম অংশ করি, যেটা হচ্ছে পূর্ণ সংখ্যা এই 99। তো 99কে যখন করবে তখন তোমরা 2 দ্বারা ভাগ করবে, আর যখন 0.375কে করবে তখন 2 দ্বারা গুণ করবে। ঠিক আছে? তাহলে নাও 99 ভাগ 2। তো 49 দুগুণে কত? 49 দুগুণে হচ্ছে 98। তো 98 যদি হয়, আমরা 2 নিলাম 49 বার, হলো কত? 98। কিন্তু আমাদের লাগবে কত? 99। তাহলে 1 থাকে অবশিষ্ট, সেই বাড়তি 1 এখানে। এরপরে আবার 2 দিয়ে দাও। 24 দুগুণে কত? 48। তাহলে 24 দুগুণে 48, অবশিষ্ট 1 এখানে। আবার 2 দিয়ে দাও। 12 দুগুণে 24, অবশিষ্ট কিছু আছে? 24 তো 24ই আমরা নিলাম, তাহলে 0। আবার 2 দিয়ে দাও। 6 দুগুণে 12, অবশিষ্ট কিছু আছে? নেই। আবার 2 দিয়ে দাও। 3 দুগুণে 6, অবশিষ্ট কিছু আছে? নেই। আবার 2 দিয়ে দাও। 2 এক গুণে 2, তাহলে আমাদের আছে কত? 3, অবশিষ্ট 1 এখানে। আবার 2 দিয়ে দাও। 2 কি 1-এর মধ্যে যায়? যায় না, তাহলে এখানে 0, অবশিষ্ট 1টা এখানে। বুঝতে পারলে? ওকে, তাহলে এই গেল দশমিকের বাম পাশ। এবার দশমিকের ডান পাশ কিভাবে করে দেখো। গুণ, গুণফল, ভগ্নাংশ, পূর্ণাংশ। ঠিক আছে? তাহলে আমরা আগেই বলেছি যে দশমিকের বামের অংশকে, দশমিকের ডানের অংশকে 2 দ্বারা গুণ করতে হবে। এবারে দেখি আমরা এখানে কয়টা ঘর লাগবে এর কোনো নিয়ম নেই, কারণ একবারেও মিলে যেতে পারে, আবার কখনো নাও মিলতে পারে। তো 3টে ঘর আমরা আপাতত নিয়ে নেই। হ্যাঁ, তাহলে প্রথমবারে যদি 0.375 একে 2 দ্বারা গুণ করো, তাহলে আসবে তোমার 0.750। ক্যালকুলেটর গুণ করে দেখতে পারো। 0.375 গুণ 2, তাহলে হবে 0.750। তাহলে এখানে ভগ্নাংশ কোনটা? অবশ্যই দশমিকের পরেরটা। তাহলে ভগ্নাংশ হচ্ছে 0.750। আর পূর্ণাংশ কি? পূর্ণাংশে আছে 0, তাহলে 0 এখানে। এবার এই যে ভগ্নাংশটা পেলে 0.750, এইটাকে আবার 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে 0.750 গুণ 2। তাহলে এবারে গুণফল আসবে 1.50। তাহলে এখানে ভগ্নাংশ কোনটা? দশমিকের পরের অংশ, 0.50। তাহলে লেখো 0.50। আর পূর্ণাংশ কোনটা? অবশ্যই 1। এই 1 দশমিকের বামে যেটা আছে সেটা পূর্ণাংশ, আর দশমিকের ডানে যেটা আছে সেটা ভগ্নাংশ। তাহলে লেখো এখানে 1। এবারে 0.50কে আবার গুণ দিতে হবে 2 দ্বারা। 0.50 গুণ 2, তাহলে এখানে পাবো আমরা 1.00। তো আমাদের এই পর্যন্তই করতে হবে। যতক্ষণ না পর্যন্ত একটা পূর্ণ সংখ্যায় আসছে রেজাল্ট, ততক্ষণ পর্যন্ত আমাদের করতে হবে। যখন পূর্ণ সংখ্যা এসে যাবে তখন শেষ অঙ্ক, তখন মিলে গেছে। আর যদি দেখো যে কখনো পূর্ণ সংখ্যায় আসবে না, একই সংখ্যা বারবার আসতেছে, তাহলে 2-3টে করার পরে ওখানেই রেখে দিবে। এবারে ভগ্নাংশ হবে 0.00, আর পূর্ণাংশ হবে কত? অবশ্যই 1, তাহলে এই 1। এবার আমরা রেজাল্ট লিখব। তো রেজাল্ট কীভাবে লিখতে পারি দেখো। সংখ্যাটা ছিল 99.375 10। এবার যেতে হবে বাইনারিতে। তাহলে দেখো দশমিকের বামের অংশ আমরা আগে লিখবো, যেহেতু 99 আগে আছে, তো 99 এই সংখ্যাটা আগে লিখতে হবে। তো রেজাল্ট লেখার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হবে, এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, এটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট। ঠিক আছে? মানে এটা হচ্ছে সর্বোচ্চ গুরুত্বের সংখ্যা, আর এটা হচ্ছে সর্বনিম্ন গুরুত্বের সংখ্যা। তো সর্বোচ্চ গুরুত্বের সংখ্যাটা আগে লিখতে হবে। প্রথমে এই 1, তারপরে এই 1, তারপরে 0, তারপরে 0, তারপরে 0, তারপরে 1, তারপরে 1, মানে নিচ থেকে উপর দিকে। তাহলে লেখো 1 1 0 0 0 0 0 0, তারপরে 1 1 1 1 দশমিক। এখানে হচ্ছে এটা মোস্ট সিগনিফিকেন্ট বিট, এটা
লিস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে এখানে হবে উপর থেকে নিচের দিকে, তার মানে এভাবে আগে উপরের সংখ্যা 0, তারপরে 1, তারপরে 1, তারপরে 1, তারপরে 1। তাহলে এই গেল তোমার দশমিক টু বাইনারি। এভাবে করতে হবে। তো আমরা এই ছকটা এবারে মুছে ফেলি, আমাদের এই ছকটার কোনো প্রয়োজন নেই। তাহলে টোটাল অংশটাই আমরা মুছে ফেলি। তো দশমিক টু বাইনারি একটা অঙ্ক দেখিয়েছি, এতে সবার ক্লিয়ার নাও হতে পারে, এজন্য আমি আর একটা অঙ্ক দেখাবো। চলো এবার আমরা একটা সংখ্যা নিয়ে নিই, আমাদের হিসাব মতো কি সংখ্যা নিতে পারি আমরা। মনে করো 125.25 আছে, দশমিকে যেতে হবে বাইনারিতে। তাহলে কি করতে হবে, একটু আগে যেটা দেখিয়েছি, দশমিকের বামের অংশকে তোমরা 2 দ্বারা ভাগ দিবে আর দশমিকের ডানের অংশকে 2 দ্বারা গুণ। তাহলে আমরা দশমিকের বামের অংশটা প্রথমে করি। 125কে 2 দ্বারা ভাগ দিলে কত হবে, 60 60 120, 62 দুগুণে 124। তাহলে 62 বার যদি 2 নিই তাহলে হবে কত, 124। এখানে আছে কত, 125, তাহলে 1 অবশিষ্ট। ওকে, এরপরে 62কে আবার 2 দ্বারা ভাগ করতে হবে, 2 দ্বারা 62কে ভাগ করলে হবে কত, 31। 31 দুগুণে 62, অবশিষ্ট কিছু আছে না। আবার 2 দ্বারা 31কে ভাগ করো, 15 দুগুণে 30, অবশিষ্ট কিছু আছে 15 দুগুণে হবে 30, কিন্তু আছে কত, 31, তার মানে অবশিষ্ট 1। আবার 2 দিয়ে ভাগ দাও, 7 দুগুণে 14, অবশিষ্ট আছে কত, 1। এখানে আছে 15, আমরা নিয়েছি 14, তাহলে অবশিষ্ট 1 এখানে। আবার 2 দিয়ে ভাগ দাও, 3 দুগুণে 6, তাহলে 2 যদি 3 বার নেই হবে কত, 6, কিন্তু আমাদের আছে কত, 7, তার মানে 1 অবশিষ্ট। আবার 2 দ্বারা ভাগ দাও, 2 যদি 1 বার নাও, 2 1 গুণে 2, কিন্তু এখানে আমাদের আছে কত, 3, তার মানে 1 অবশিষ্ট আছে। আবার 2 দিয়ে ভাগ দাও, এখানে 1 আছে, কিন্তু 2 কি 1-এর মধ্যে যায়, যায় না, যার কারণে এখানে 0 আর এখানে 1, এই একটা এখানে। তো আরেকবার আমি বুঝিয়ে দিই, 2 প্রথমে আমরা 62 বার নিলাম, তো 62 দুগুণে 124, কিন্তু এখানে রয়েছে কত, 125, সেই 125 আর যেহেতু আমরা নিয়েছি 124, 1 থাকে অবশিষ্ট, সেই একই। আবার 2 দিয়ে ভাগ দাও 62কে, 31 দুগুণে 62, পুরোপুরি মিলে গেছে, কোনো কিছু অবশিষ্ট নেই, 0 এখানে। যেহেতু কোনো কিছু অবশিষ্ট নেই সে কারণে 0। এবার 2 দ্বারা ভাগ দাও 31কে, 15 দুগুণে 30, কিন্তু রয়েছে কত আমাদের, 31, যার কারণে আমরা নিয়েছি 30, রয়েছে 31, যার কারণে 1 অবশিষ্ট, সেই 1 এখানে। আবার 2 দ্বারা 15কে ভাগ দাও, তাহলে হবে কত, 7 দুগুণে 14, আমাদের আছে 15, তার মানে 1 অবশিষ্ট, সেই 1 অবশিষ্ট 1 এখানে। আবার 2 দ্বারা 7কে ভাগ দাও, তো 3 দুগুণে 6, 3 দুগুণে 6 যদি হয়, এখানে রয়েছে কত, 7, তার মানে 1 অবশিষ্ট, সেই একই। আবার 2 দ্বারা 3কে ভাগ দাও, 2 1 গুণে 2, আছে 3, আমরা নিলাম 2, অবশিষ্ট থাকলো কত, 1, সেই একই। এখন 2 দিয়ে 1কে ভাগ দাও, 2 কি 1-এর মধ্যে যায়, যায় না, তাহলে 0 এখানে, আর যে একটা অবশিষ্ট রয়েছে সেটা এখানে গেল। এবার আমরা দশমিক 25কে করব, গুণ, গুণফল, ভগ্নাংশ, পূর্ণাংশ। ওকে, তো পরীক্ষার খাতায় সাধারণত দশমিকের অংশ থাকবে না, শুধুমাত্র পূর্ণ সংখ্যায় অঙ্ক দেবে, আর দশমিক থাকতেও পারে, বলা যায় না। তাহলে গুণ করতে হবে কত, 0.25কে, তো 0.25 গুণ 2 হবে কত, 0.50। তো ভগ্নাংশ কত হবে, দশমিকের পরের অংশ হবে কত, 0.50, আর পূর্ণাংশ কত, দশমিকের বামের অংশ 0। এবার এই 0.50কে আবার 2 দ্বারা গুণ, 0.50 গুণ 2 হবে কত, 1.00। তো 2 বারেই মিলে গেছে, তো এরপরে আর করার দরকার নেই, যেহেতু 2 বারে মিলে গেছে। তো ভগ্নাংশের ঘরে কত, দশমিকের পরের অংশ 0.00, পূর্ণাংশের ঘরে কত, 1। ঠিক আছে, তাহলে এই একটা ঘরের আর প্রয়োজনও হলো না। ওকে, এবার দেখো রেজাল্ট লেখার পালা। রেজাল্ট কিভাবে লিখবে,
আগের বারে যেরকম লিখেছিলাম তো তোমাদের অবশ্যই মনে থাকার কথা। 125 দশমিকে ছিল, গিয়েছিলাম কিসে আমরা, বাইনারিতে। তাহলে এভাবে নিচ থেকে উপর দিকে, তাহলে প্রথমে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। এটা মোস্ট সিগনিফিকেন্ট বিট, এটা লিস্ট সিগনিফিকেন্ট বিট। এটা হচ্ছে সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক, আর এটা হচ্ছে সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক। তাহলে প্রথমে হবে কত, 1 1 1 1 1, 5টা 1, তারপরে 0 1 1 1 1 1 1 0 1 দশমিক। এরপরে কি ছিল, এখানে বলেছিলাম উপরেরটা মোস্ট সিগনিফিকেন্ট বিট, নিচেরটা লিস্ট সিগনিফিকেন্ট বিট। তার মানে উপর থেকে নিচের দিকে, তার মানে 0, তারপরে হচ্ছে 1। এই গেল তোমার বাইনারি টু দশমিক। এরপরও যদি কারো বুঝতে অসুবিধা থাকে তো অবশ্যই কমেন্ট করবে। এবারে আমরা দেখব বাইনারি টু দশমিক। প্রথম একটু আগে কি দেখলাম, দশমিক টু বাইনারি, কিভাবে দশমিক থেকে বাইনারিতে যেতে হয়। এবারে আমরা দেখব বাইনারি টু দশমিক। বাইনারি টু দশমিক। ওকে, তাহলে কোনো একটা বাইনারি সংখ্যা নেই, আমরা একটু আগে যে সংখ্যাটা পেয়েছিলাম ওটাই নিই। তাহলে সংখ্যাটা কত পেয়েছিলাম তোমাদের মনে আছে? সংখ্যাটা ছিল প্রথমে 5টা 1 1 1 1 1 1, 5টা 1, তারপরে 0 1 দশমিক 0 1। এটা ছিল আমাদের বাইনারিতে, যেতে হবে কিসে, দশমিকে। তো বাইনারির বেস 2, দশমিকের বেস 10। ওকে, তাহলে একটু ভালো করে খেয়াল করো, প্রতিটা সংখ্যাকে বেস দ্বারা গুণ হবে 2 দ্বারা। হ্যাঁ, তাহলে 1 গুণ 2, 1 গুণ 2 প্লাস এই 1 গুণ 2, 1 গুণ 2 প্লাস এই 1 গুণ 2, 1 গুণ 2 প্লাস এরপরে আছে কত, 1 1 গুণ 2 প্লাস 1 গুণ 2 প্লাস 5টা 1 হয়েছে, 1 1 1 1 1, 5টা 1 হয়েছে। এরপরে 0 0 গুণ 2 প্লাস এরপরে আর একটা 1 আছে, 1 গুণ 2। এবার একটা জিনিস খেয়াল করো, যে বরাবর তোমাদের দশমিক ছিল সেই বরাবর, দশমিক ছিল এই 1-এর পরে, তো সেই 1 তো আমরা গুণ করে ফেলেছি 2-এর সাথে, সেই বরাবর 2-এর পাওয়ার হবে 0, সেই বরাবর 2-এর পাওয়ার 0 প্লাস এরপরে এই সংখ্যা, এই 0 গুণ 2 প্লাস এই 1 গুণ 2। এবার দেখো দশমিকের বামের অংশে হবে পজিটিভ পাওয়ার, তো ধনাত্মক পাওয়ার 1 2, 0-এর পরে 1 2, পরেরটা 3, পরেরটা 4, পরেরটা 5, পরেরটা 6। ওকে, আর দশমিকের ডান দিকে হবে -1 -2 গেল। তাহলে এবার দেখো 2 টু দি পাওয়ার 6, মানে 2কে যদি 6 বার গুণ করো এভাবে, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 3 6টা, তো হবে কত, 2 দুগুণে 4, সেই 4 গুণ 2 হবে কত, 8, সেই 8 গুণ এই 2 হবে কত, 16, সেই 16 গুণ এই 2 হবে কত, 32, সেই 32 গুণ এই 2 হবে কত, 64। ঠিক আছে, তাহলে 2 টু দি পাওয়ার 6 করলে হবে কত, 64, 2 টু দি পাওয়ার 5 করলে হবে কত, 32, 2 টু দি পাওয়ার 4 করলে হবে কত, 16, 2 টু দি পাওয়ার 3 করলে হবে কত, 8, 2 টু দি পাওয়ার 2 স্কোয়ার করলে হবে কত, 4। বুঝতে পারলে? তাহলে আমরা লিখি 64, 64-র সাথে 1 গুণ করলে কী হবে, 64 1 গুণে 64 প্লাস এখানে কত হবে, 2 টু দি পাওয়ার 5 মানে 32, 32 1 গুণে 32 প্লাস 2 টু দি পাওয়ার 4 মানে কি 16, 16 1 গুণে 16, তারপরে 2 কিউব করলে হবে কত, 8, 8 1 গুণে 8 প্লাস 2 স্কোয়ার করলে হবে তো 4, তাহলে 4, 4 1 গুণে 4 প্লাস। এবার একটা ইন্টারেস্টিং জিনিস, ও তাহলে 2 টু দি পাওয়ার 1 করলে কত হবে, অবশ্যই 2 মানে 2, 2-এর সাথে 0 গুণ করলে কী হবে, 0, 0-এর সাথে যা কিছু গুণ করো 0 হয়ে যাবে, তো এটা দেখার দরকার নেই, এখানে 0 লিখে দাও প্লাস
এখানে আছে কত 2 টু দি পাওয়ার 0, তো 2 টু দি পাওয়ার 0 মান হচ্ছে 1, মাথায় রাখবে। 8 টু দি পাওয়ার 0 মান হচ্ছে 1, 16 টু দি পাওয়ার 0 মান হচ্ছে 1, যে কোনো কিছুর উপরে পাওয়ার শূন্য দিলে তার মান হচ্ছে 1, বুঝতে পারলে? এনিথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল 1। তো এই জন্য এরপরে যখন আমরা বাইনারি থেকে অক্টাল করব বা বাইনারি থেকে হেক্সা করব, তখন আমাদের ওই সেম নিয়মই অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখো 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 করলে হবে কত 1, সেই 1 এর সাথে 1 গুণ করলে কত হবে 1, প্লাস প্লাস এখানে 0 উপরে যাওয়ার কথা ছিল, 2 নিচে যাওয়ার কথা ছিল, কিন্তু শূন্যর সাথে যা কিছু গুণ দিলে 0 হয়ে যাবে, যার কারণে এটা লেখার দরকার নেই। শূন্যর সাথে যা কিছু গুণ দেবে ওটা 0, প্লাস এখানে কি হবে 1 উপরে থাকবে আর 2 স্কয়ার নিচে যাবে। দেখো যে কোনো কিছুর উপরে মনে করো 4 ইনভার্স আছে, তাহলে এই সংখ্যাটার মানে কি 4 এর উল্টো 1/4, ঠিক আছে? 4 এর নিচে তো একটা 1 আছে সবসময় জানোই, সেই একটাকে উল্টো করে উপরের দিকে দিতে হবে। তো যদি এখানে 2 থাকে তাহলে কি হবে 4টা তো নিচে যাবেই, সাথে এখানে পাওয়ার হবে 2। যদি এখানে 3 থাকে তাহলে 4 তো নিচে যাবেই, পাওয়ার হবে 3, বুঝতে পারলে? তাহলে এখানে হবে এইটা। তাহলে 2 স্কয়ার করলে কত হয়? অবশ্যই আমরা দেখেছি 2 স্কয়ার করলে হয় 4, তাহলে এখানে আমরা একবারে 4 লিখে দিই। এই তাহলে যোগ করি আমরা, কত হয় দেখি। 4 আর 1 5, 5 8 5 13, 13 আর 2 15, 15 15 আর 6 21, 21 আর 4 25, 25 এর 5 হাতে আমার 2, 2 আর 1 3 আর 2 5, 2 আর 1 3 আর 3 6 আর 6 12, 125, প্লাস এইটা 1 কে যদি তুমি 4 দ্বারা ভাগ করো, ক্যালকুলেটরে প্রেস করবে 1/4, তাহলে রেজাল্ট আসবে দেখবে 0.25। তাহলে এখানে আমরা লিখি 0.25। এবার এটাকে যদি যোগ দাও তাহলে কি হবে 125.25, গেল তোমার দশমিক টু বাইনারি টু দশমিক, ঠিক আছে? তাহলে এই গেল। এবার আমরা আর একটা অঙ্ক দেখি সেম নিয়মের, তাহলে তোমরা আরো ভালো বুঝতে পারবে। একটা দেখে অনেক সময় অনেকে বুঝতে পারে না। ওকে, তাহলে দেখো এবার আমরা দেখব 1.1.1.01.10, ঠিক আছে? তাহলে দেখো আমাদের রয়েছে বাইনারিতে, যেতে হবে দশমিকে। তো আগের অঙ্কটায় আমরা কি করেছিলাম 1 গুণ 2 প্লাস এই 1 গুণ 2 প্লাস এই 1 গুণ 2 প্লাস এই 0 গুণ 2 প্লাস এই 1 গুণ 2, তাহলে সেভাবে 1 গুণ 2 প্লাস এই 1 গুণ 2, 1 গুণ 2 প্লাস এই 1 গুণ 2, 1 গুণ 2 প্লাস এই 0 গুণ 2, 0 গুণ 2 প্লাস এই 1 গুণ 2 প্লাস 1 গুণ 2। এবার দেখো এই 1 এর পরে কিন্তু দশমিক ছিল, তো এই 1 করা হয়ে গেছে 2 দ্বারা গুণ, তাহলে এইখানে 2 এর মাথায় হবে পাওয়ার 0 প্লাস 1 গুণ 2 প্লাস এই 0 গুণ 2, ঠিক আছে? তাহলে দশমিকের পরে হবে -1 -2, এদিকে হবে 1 2 3 4। তাহলে দেখো কি দাঁড়াবে 2 টু দি পাওয়ার 4 করলে কত হবে মনে আছে 16, তাহলে লেখো এখানে 16, 16 1 গুণে 16 প্লাস 2 টু দি পাওয়ার 3 করলে কত হবে 8, তাহলে 8 1 গুণে 8 প্লাস 2 পাওয়ার 4 করলে কত হবে, ওই 2 পাওয়ার 2 করলে কত হবে 2 স্কয়ারে 4, তাহলে 4 1 গুণে 4 প্লাস 2 টু দি পাওয়ার 1 করলে তো 1 হবে, কিন্তু এখানে আছে 0, 0 এর সাথে যা কিছু গুণ দেবে সেটা 0 হয়ে যাবে, তো ওটা আর করার দরকার নেই। প্লাস এইখানে 2 টু দি পাওয়ার 1 0 আছে, তো 2 টু দি পাওয়ার 0 থাকলে কি হবে তার মান হচ্ছে 1, আমি আগের বারে বলেছি এটা 2 টু দি পাওয়ার 0 এর মান 1, আর এই 1 তো 1 1 গুণ করলে হবে 1,
প্লাস এখানে দেখো এই 1 থাকবে উপরে আর এই 2 যাবে নিচে, যেহেতু আমি আগের বারে দেখিয়েছিলাম যে কোনো কিছুর উপরে পাওয়ার যদি ঋণাত্মক পাওয়ার থাকে সেক্ষেত্রে ওই সংখ্যাটা নিচে চলে যাবে, মানে বিপরীতকরণ হবে। এবারে প্লাস এখানে দেখো শূন্যর সাথে এই টার্মটা গুণ আছে, তো শূন্যর সাথে যা কিছু গুণ দেবে সেটা অবশ্যই শূন্য হয়ে যাবে, তাহলে এটা না লিখলেও হতো। যাই হোক, তাহলে কি হয় দেখো, যোগ করি 4 আর 1 5, 8 5 13, 16 আর 13 29, তাহলে লিখি আমরা 29 প্লাস 1/2, 1কে যদি 2 দ্বারা ভাগ দাও তাহলে হবে হাফ, 0.50, 0.50 হলে রেজাল্ট আসবে কি 29.50। তাহলে এই গেল তোমার বাইনারি টু দশমিক। তো আজকের ভিডিও এই পর্যন্ত থাকবে। এর পরের ভিডিওতে আমরা দেখাবো দশমিক টু অক্টাল, অক্টাল টু দশমিক, অ্যান্ড দশমিক টু হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল টু দশমিক। তো ভিডিওটা দেখে যদি তোমরা সামান্যতম উপকৃত হও তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবে।